প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাস যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য, অর্থাৎ তৃতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য পেজ নম্বর 430, সেখানে ইতিহাস যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে বিভাগ ক, খ এবং গ এর এই তিনটি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব। অর্থাৎ এমসিকিউ, এসিকিউ টাইপসের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নগুলো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্নোত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেগুলো দেখে নিও। আজকে আমরা এই 7 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। তো দেখো, এই যে প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো, তাহলে পরবর্তীতে পিডিএফগুলো সেখান থেকে পেয়ে যাবে। এখানে দেখো, বিভাগ ক এর মধ্যে যে প্রশ্নগুলো আছে 20টা এমসিকিউ টাইপ প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। 1-এর দাগে কী বলা হয়েছে, এখানে দেখো 1-এর দাগে প্রথম যেটা বলা হয়েছে কি, যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1.1 ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন। তাহলে এটা হবে অ্যাডাম স্মিথ, অপশান সি। এরপরে আছে এরপরের প্রশ্ন, 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট ছিলেন। তাহলে এটা হবে কি, সোরাস লুই, অপশান ডি। এরপরে আছে দ্য স্পিরিট অফ লজ গ্রন্থটি রচনা করেন মন্তেস্কু, অপশান এ। এরপরে আছে ফ্রান্সে শ্রম করকে বলা হতো করভি, অর্থাৎ অপশান বি। এরপরে যেটা আছে অ্যাসাইনেট হলো কি, কাগজের নোট, অর্থাৎ অপশান ডি। এরপরে আছে নেপোলিয়নের মৃত্যু হয়। তাহলে নেপোলিয়নের মৃত্যু হয় কোথায়, সেটা হবে সেন্ট হেলেনা দ্বীপে, অপশান সি। এরপরের যে প্রশ্ন সেটা হচ্ছে হেটাইরিয়া ফিলিকে হলো গ্রিসের গুপ্ত সমিতি, অপশান এ। তারপরে প্রশ্ন, লাল কোর্তা বাহিনীর নায়ক হলেন গ্যারিবল্ডি, অপশান বি। এরপরে আছে 9-এর দাগের প্রশ্ন বলা আছে, দেখো মেটারনিক তন্ত্রের পতন হয়। তাহলে এটা হবে কি, ফেব্রুয়ারি বিপ্লবের ফলে, অপশান সি। এরপরের প্রশ্ন, কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি রচনা করেন। তাহলে কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি রচনা করেন কে, কার্ল মার্কস, অপশান এ। এরপরে রাশিয়াতে ভূমিদাস প্রথার উচ্ছেদ করেন, সেটা হবে জার দ্বিতীয় আলেকজান্ডার, অপশান বি। এরপরে আছে উড়ন্ত মাকু আবিষ্কার করেন কে। তাহলে উড়ন্ত মাকুকে আবিষ্কার করেন, সেটা হবে অপশান ডি, অর্থাৎ জন কে। এরপরে আছে ইউটোপীয় সমাজবাদী ছিলেন, তাহলে সেটা হবে রবার্ট আওয়েন, অর্থাৎ অপশান সি। তারপরে আছে দেখো, চীনে উন্মুক্ত দ্বার নীতি ঘোষণা করে, সেটা হবে আমেরিকা যুক্তরাষ্ট্র। এরপরে আছে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় কখন, 1914 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন, 1918 খ্রিস্টাব্দে ব্রেস্ট লিটভস্কের চুক্তি স্বাক্ষরিত হয়। তাহলে সেটা কোনটা হবে, রাশিয়া ও জার্মানির। তাহলে এটা হবে রাশিয়া, এটা অপশান এ হবে সঠিক উত্তর, যে রাশিয়া ও জার্মানির মধ্যে। এর পরের প্রশ্ন কি আছে দেখো, পরের যে প্রশ্ন সেটা হচ্ছে কত দাগের প্রশ্ন, এটা হবে 17 দাগের প্রশ্ন। বলা আছে কি, লেবেনসরয়ুম নীতির প্রবর্তক ছিলেন। তাহলে এটা হবে তোমাদের হিটলার, অপশান এখানে বি হবে সঠিক উত্তর, হিটলার। তাহলে অপশান বি হবে এটা সঠিক উত্তর, হিটলার। এখানে এটা মাউস নেওয়া যাচ্ছে না, পয়েন্টারটা এখানে লিখে দিই, অপশান বি হবে হিটলার। এরপরে প্রশ্ন কি, রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়। তাহলে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় কখন, তাহলে এটা তোমাদের এখানে হবে অপশান সি, অর্থাৎ 1939 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন কি, মার্শাল ঝুকভ ছিলেন। তাহলে এটা হবে রুশ সেনাপতি, অপশান বি। এরপরে প্রশ্ন ছিল 14 দফা শর্ত ঘোষণা করেন, সেটা হবে এখানে বলা আছে কি, মার্কিন প্রেসিডেন্ট, অর্থাৎ অপশান ডি হবে সঠিক উত্তর। এরপরের যে প্রশ্নগুলো এখানে আছে দেখো, পরের প্রশ্ন কি বলা আছে, বিভাগ খ, সেখানে 16টা প্রশ্ন আছে, 1 নম্বর করে দেওয়া হয়েছে। 2-এর দাগের প্রশ্ন, যে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ এ, পূর্ণবাক্যে উত্তর দাও। 2.1, সেটা কি বলা আছে, যে ক্রিমিয়ার যুদ্ধ কবে শুরু হয়। তাহলে ক্রিমিয়ার যুদ্ধ কবে শুরু হয়, তাহলে লিখব কত, এটা হবে 1853 খ্রিস্টাব্দে। ক্রিমিয়ার যুদ্ধ কবে শুরু হয়, 1853 খ্রিস্টাব্দে। এরপরের যে প্রশ্ন আছে দেখো, সেটা বলা আছে কি, শিমনোসেকির সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়, সেটা হবে চীন ও জাপানের মধ্যে। চীন ও
জাপান এর মধ্যে। তারপরের যে প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন কি, ডুমা কি? তাহলে ডুমা সম্পর্কে তোমরা কি লিখবে, যে ডুমা হলো রাশিয়ার আইনসভা। তাহলে লিখবে ডুমা হলো রাশিয়ার আইনসভা। এরপরের প্রশ্ন, জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? তাহলে লিখবে কি, ট্রিগভে লি। এরপরে উপবিভাগ বি, সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথম যে প্রশ্ন আছে কি, কোড নেপোলিয়ন প্রবর্তিত হলে এই প্রথম ফ্রান্সের সর্বত্র একই ধরনের লিখিত আইন চালু হয়, এটা এখানে সত্য বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, ইটালির একটি উল্লেখযোগ্য গুপ্ত সমিতি ছিল কার্বোনারি, এটাও সত্য বলা হয়েছে। 3 নম্বর প্রশ্ন কি বলা আছে দেখো, 1815 খ্রিস্টাব্দে হামফ্রে ডেভি সেফটি ল্যাম্প আবিষ্কার করেন, তাহলে এটা এখানে তোমাদের সঠিক হবে। এরপরে আছে মুসোলিনি নিজেকে ফুয়েরার হিসেবে ঘোষণা করেন, এটা এখানে ভুল বলা হয়েছে। পরের প্রশ্ন, উপবিভাগ সি, ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলা, এদিকে ক্ষয়স্তম্ভ এদিকে ক্ষয়স্তম্ভ দেওয়া হয়েছে। এখানে দেখো ভলতেয়ার, তাহলে সেটা কোনটার সাথে মিলবে, এটা হবে ফরাসি দার্শনিক। এরপরে কুতুসভ, তাহলে এটা হবে রুশ সেনাপতি। এরপরে আছে মিখাইল বাকুনিন, তাহলে এটা তোমাদের মিলবে রুশ নৈরাজ্যবাদী। এরপরে আছে জর্জ সি মার্শাল, এটা হবে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী। এরপরে উইনস্টন চার্চিল, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। এভাবে তোমরা ক্ষয়স্তম্ভগুলো মিলিয়ে নেবে। এরপরে যে প্রশ্নগুলো দেখো, উপবিভাগ ডিতে কি বলা হয়েছে, শূন্যস্থান পূরণ করো। উপবিভাগ ডিতে আছে শূন্যস্থান পূরণ করো, তাহলে শূন্যস্থান তোমাদের কি লিখতে হবে। প্রথম দেখো, ব্লুকার ছিলেন, এটা লিখবে প্রাশিয়ার সেনাপতি। এরপরে প্রশ্ন, ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে, তাহলে এটা হবে 1848 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, মহামন্দার সূচনা হয় ড্যাশ খ্রিস্টাব্দে, এটা হবে 1929 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, নিরাপত্তা পরিষদে ড্যাশ জন স্থায়ী সদস্য আছে, লিখবে 5 জন স্থায়ী সদস্য আছে। উপবিভাগ ইতে কি বলা আছে, প্রথম বিবৃতি, ইন্টেন্ডেন্টরা অর্থলোলুপ নেকড়ে বলে পরিচিত ছিলেন। এখানে তোমাদের ব্যাখ্যা 3টা সঠিক হবে, যে ইন্টেন্ডেন্টরা অর্থনৈতিক শোষণের মাত্রা তীব্র করেছিলেন। এরপরে বিবৃতি বলা হয়েছে দেখো 2 নম্বর, অপারেশন বারবারোসা ছিল, তাহলে এটা কি, এটা হবে সোভিয়েত রাশিয়ার ওপর জার্মানির আক্রমণ। এরপরে প্রশ্ন, বিবৃতি 3 নম্বর বিবৃতি, শিল্প বিপ্লব উপনিবেশের সম্প্রসারণে সাহায্য করে। এখানে তোমাদের ব্যাখ্যা বিটা সঠিক হবে, যে শিল্প বিপ্লবের ফলে উৎপাদিত শিল্পপণ্য বিক্রয়ের জন্য বাজার দখলের প্রয়োজন দেখা দেয়। এরপরে 4 নম্বর বিবৃতি কি বলা আছে দেখো, এখানে বলা হয়েছে যে জাতিসংঘ ব্যর্থ হয়েছিল, তাহলে এখানে তোমাদের সঠিক ব্যাখ্যা হবে কি, জাতিসংঘের নিজস্ব কোনো সেনাবাহিনী ছিল না। এরপরের প্রশ্নগুলো কি আছে দেখো, বিভাগ গ, সেখানে যে প্রশ্নটা আছে 11টা প্রশ্ন 2 নম্বর করে দেওয়া হয়েছে, সেগুলো আমরা আলোচনা করবো। নিজের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 11টি। এখানে 14টা প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নে আলোচনা করবো আমরা। প্রথম প্রশ্ন ছিল কি, আসিয়ার রেজিম বলতে কী বোঝো? তাহলে আসিয়ার রেজিম কথার অর্থ হলো প্রাচীন আমল। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে বুর্বো রাজাদের আমলকে আসিয়ার রেজিম বলা হয়। তা এবং দেখো, এটা অসিয়া রেজিম বলতে পারো, অসিয়া রেজিম বলা হয়। এই সময় রাজনৈতিক অবস্থা ছিল স্বৈরাচারী, সামাজিক ব্যবস্থা ছিল বৈষম্যমূলক, অর্থনৈতিক অবস্থা ছিল ত্রুটিপূর্ণ। ফরাসি বিপ্লব এই পুরাতনতন্ত্রের অবসান ঘটিয়েছিল। 2 নম্বর প্রশ্ন কি, এটা হবে ব্রান্সউইক ঘোষণাপত্র কি? এরপরে যে প্রশ্ন ছিল কি, নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় কেন? ফরাসি সম্রাট নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়। মধ্যযুগে পূর্ব রোমান সাম্রাজ্য বা বাইজান্টাইন সাম্রাজ্যের সম্রাট জাস্টিনিয়ান তার সাম্রাজ্যের বিভিন্ন আইনগুলিকে প্রথম একটি গ্রন্থে সংকলিত করেন। ফরাসি সম্রাট নেপোলিয়নও ফ্রান্সে বিভিন্ন স্থানে প্রচলিত আইনগুলির সমন্বয় সাধন করে 1804 খ্রিস্টাব্দে কোড নেপোলিয়ান নামে নতুন আইন সংহিতা প্রণয়ন করেন। তাই নেপোলিয়নকে জাস্টিনিয়ানের সঙ্গে তুলনা করে দ্বিতীয় জাস্টিনিয়ান বলে অভিহিত করা হয়। এরপরের প্রশ্ন ছিল কি, রাশিয়া অভিযানে নেপোলিয়নের ব্যর্থতার 2টি কারণ উল্লেখ করো। তাহলে রাশিয়ার পোড়ামাটি নীতি, রাশিয়ার প্রাকৃতিক অবস্থা, রুশ বাহিনীর আক্রমণ এবং গুজবের প্রভাব। এই 4টে পয়েন্ট লেখা আছে, এখান থেকে যে কোনো 2টো পয়েন্ট লিখবে।
এরপরে জুলাই রাজতন্ত্র কি, এখানে লিখবে যে 1830 খ্রিস্টাব্দে ফ্রান্সে জুলাই বিপ্লবের ফলে বুর্ব বংশের শাসনের অবসান হয়। ফ্রান্সের সিংহাসনে বসেন অর্লিয়েন্স বংশের লুই ফিলিপ। তিনি বিপ্লবী সংবিধান মেনে শাসন পরিচালনার শপথ গ্রহণ করেন। জুলাই বিপ্লবের দ্বারা প্রতিষ্ঠিত সম্রাট লুই ফিলিপের শাসনকালকে জুলাই রাজতন্ত্র বলা হয়। এরপরের প্রশ্ন কি আছে দেখো, যে কোন দেশে কেন হেটাইরিয়া ফিলিকে গড়ে ওঠে, সেটা লিখবে গ্রিসে গড়ে উঠেছিল, কেন গড়ে ওঠে লিখবে। এরপরের প্রশ্ন কি, কার লেখা কোন গ্রন্থকে সাম্রাজ্যবাদের বাইবেল বলা হয়। এরপরে অতিরাষ্ট্রিক অধিকার কি, এপ্রিল থিসিস এর মূল বক্তব্য কি, লিখবে 1917 খ্রিস্টাব্দে 16 এপ্রিল লেনিন রাশিয়ায় বলশেভিক কর্মীদের সামনে তার যে বিখ্যাত কর্মধারা প্রকাশ করেন তা এপ্রিল থিসিস নামে পরিচিত। তিনি বলেন, বলশেভিকদের জন্যই রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটেছে, তাই রাষ্ট্র ক্ষমতা তাদেরই প্রাপ্য। সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে সর্বহারা শ্রেণীর একনায়কত্ব প্রতিষ্ঠা করতে হবে। বলশেভিকরা ক্ষমতা পেলে সৈন্যরা শান্তি পাবে, কৃষকরা জমি পাবে, শ্রমিকরা রুটি পাবে। এরপরে প্রশ্ন, জার্মান পার্লামেন্টের উচ্চকক্ষ নিম্নকক্ষের নাম লেখো। এরপরের যে প্রশ্ন দেখো বলা আছে, দেখো আচ্ছা এরপরে এটা কেটে দিও। এরপরের প্রশ্ন কি, যে ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি লেখো, ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি এটা লিখবে। এরপরের প্রশ্ন, ঠান্ডা লড়াই রাজনীতি বলতে কি বোঝো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমগ্র বিশ্বে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রসমূহ পরস্পর বিরোধী দুই শিবিরে বিভক্ত হয়ে যায়, যারা একদিকে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ধনতান্ত্রিক বা পুঁজিবাদী জোট এবং অন্যদিকে ছিল সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী জোট। এই দুই শক্তি জোটের মধ্যে প্রকাশ্য যুদ্ধ না হলেও উভয়ের মধ্যে সর্বদাই একটি যুদ্ধের পরিবেশ বজায় থাকে, যা ঠান্ডা লড়াই নামে পরিচিত। আসলে ঠান্ডা লড়াই ছিল পুঁজিবাদী ও সাম্যবাদী জোটের আদর্শগত সংঘাত। জাতিসংঘের প্রথম ও দ্বিতীয় মহাসচিবের নাম লেখো। প্রথম হচ্ছে ট্রিকভেলি এবং দ্বিতীয় লিখবে এটা। এরপরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের নাম লেখো। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স ও চীন, এগুলো লিখবে, তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর যে এটা হচ্ছে 7 নম্বর স্কুল, এই 7 নম্বর স্কুলের ইতিহাস যে প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।